আজকে আমরা একটা বেশ পুরনো আর বিতর্কিত নথি নিয়ে কথা বলতে যাচ্ছি। নামটা হলো দ্য প্রোটোকলস অব দ্য লার্নেড এল্ডার্স অব জায়ন। এই আলোচনায় আমরা দেখব এই নথিটা ঠিক কী বলছে, মানে এর ভেতরের কথাগুলো আসলে কি। দেখুন, মূল লেখাটা শুরুই হয়েছে এই উক্তিটা দিয়ে। ১৯২১ সালে হেনরি ফোর্ড এই কথাটা বলেছিলেন। আর এটা এখানে ব্যবহার করা হয়েছে এটা বোঝানোর জন্য যে সেই সময়েও এর সমর্থকরা বিশ্বাস করতেন বিশ্বের ঘটনা প্রবাহের সাথে এর কথাগুলো একদম মিলে যাচ্ছে। তো শুরুতেই একটা বড় প্রশ্ন সামনে আসে, এই নথিটা কি আসল নাকি পুরোটাই বানানো? একদিকে বলা হচ্ছে এটা নাকি একটা জালিয়াতি, আবার অন্যদিকে এর সমর্থকরা বলছেন আরে না, এর মধ্যে যা যা বলা আছে তার সাথে বাস্তব দুনিয়ার ঘটনাগুলোর এত মিলিত প্রমাণ করে যে এটা সত্যি। আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই প্রোটোকল জিনিসটা আসলে কি, তারপর দেখব এদের আসল লক্ষ্যটা কি, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি পদ্ধতির কথা বলা হয়েছে, আর তাদের পরিকল্পিত বিশ্ব সরকার বা সুপার গভর্নমেন্ট দেখতে কেমন হবে। সবশেষে আমরা তাদের প্রতীকী সাপের পথ নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এই প্রোটোকল আসলে কি? এই নথিটা নিজের পরিচয় কিভাবে দেয়? এর উদ্দেশ্যই বা কী? লেখাটা বলছে প্রোটোকল মানে হলো জায়নের জ্ঞানী প্রাচীনদের সভার কার্যবিবরণী, মানে তাদের একেবারে গোপন মিটিংয়ে যে ভাষণগুলো দেওয়া হয়েছিল তারই সারমর্ম আছে এই নথিগুলোতে। তাহলে প্রশ্ন আসে, এই প্রাচীনরা কারা? নথি বলছে এরাই হলো সেই হিডেন হ্যান্ড বা অদৃশ্য শক্তি। এরা কোনো সরকারি বা প্রকাশ্য সংস্থা নয়, বরং এটা হলো ৩০০ জনের একটা গোপন দল। আর বলা হচ্ছে এই ৩০০ জনই একে অপরকে চেনে এবং তারাই নাকি ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রণ করে। বেশ, তাহলে এদের লক্ষ্যটা কি? এই প্রোটোকলগুলোর মূল উদ্দেশ্য কি? উত্তরটা খুব পরিষ্কার, বিশ্বজুড়ে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। প্রোটোকল ১১তে তো সরাসরি বলা হচ্ছে যে তাদের চূড়ান্ত লক্ষ্য হল গোটা বিশ্বের ওপর একছত্র আধিপত্য বা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, এবং তারা দাবি করছে তাদের শক্তি নাকি এর মধ্যেই তাদেরকে সেই লক্ষ্যের খুব কাছাকাছি নিয়ে এসেছে। আর এই পরিকল্পনার শেষটা হবে একজন একক সর্বশক্তিমান শাসকের উত্থানের মাধ্যমে। প্রোটোকল ৩ অনুযায়ী সাধারণ মানুষ নাকি শেষ পর্যন্ত জায়নের রক্তের একজন রাজা স্বৈরশাসককে মেনে নেবে, আর এই শাসককে নাকি পৃথিবীর জন্য তৈরি করা হচ্ছে। এই বিশ্ব শাসনের জন্য যে কাঠামোটার কথা বলা হয়েছে তার নাম দেওয়া হয়েছে সুপার গভর্নমেন্ট। এর কাজ হবে দুনিয়ার সব দেশের শক্তিকে শুষে নেওয়া আর সব জাতিকে নিজের অধীনে রাখা। এখন প্রশ্ন হল, এত বড় একটা লক্ষ্য পূরণ হবে কিভাবে? কি সে পদ্ধতি? চলুন দেখি এই বিশ্ব নিয়ন্ত্রণের জন্য ঠিক কি কৌশলের কথা বলা হয়েছে এই নথিতে। এই জায়গাটা বেশ মজার। এখানে ২ ধরনের রাজনৈতিক দর্শনের একটা তুলনা করা হয়েছে। একদিকে আছে গয়িম বা অ-ইহুদিরা, যারা নাকি রাজনীতিতে সততা আর খোলামেলা আলোচনায় বিশ্বাস করে, আর অন্যদিকে তাদের নিজেদের ব্যবস্থাটা নাকি পুরোপুরি ধূর্ততা আর ছলনার উপর ভিত্তি করে তৈরি। তাদের নীতি হল জোরজার মুল্লুকতার, শক্তি হল অধিকারের উৎস, কোনো নৈতিক আইন নয়। এদের একটা প্রধান কৌশল হল উদারনৈতিক চিন্তাভাবনার ব্যবহার, আর এই নথি উদারতাবাদকে একটা বিষ হিসেবে বর্ণনা করছে, যা দিয়ে নাকি অন্য রাষ্ট্রগুলোকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া হবে। কিভাবে এটা করা হবে? বলা হচ্ছে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বের মতো আকর্ষণীয় স্লোগান দিয়ে বিশাল সংখ্যক সমর্থক টানা হবে। পার্লামেন্টের মতো কথার আসর তৈরি করে শাসকদের হাত পা বেঁধে দেওয়া হবে। অভিজাতদের ধ্বংস করা হবে যাতে সাধারণ মানুষের কোনো রক্ষা কবচ না থাকে, আর এর ফলে সমাজের শান্তি আর ঐক্য বলে কিছু থাকবে না। আরেকটা বড় অস্ত্র হল অর্থনীতি। পরিকল্পনাটা হলো বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক সংকট তৈরি করা হবে, আর এর ফলে লাখ লাখ শ্রমিক রাস্তায় নেমে আসবে, যা সমাজে চরম বিশৃঙ্খলা তৈরি করবে। আর মানুষকে নিয়ন্ত্রণের জন্য এখানে ৩টা প্রধান হাতিয়ারের কথা বলা হয়েছে। ১. সোনা বা মূলধন, যা নাকি পুরোপুরি তাদের হাতে। ২. প্রেস বা মিডিয়া, যার মাধ্যমে তারা জনমতকে প্রভাবিত করবে। আর ৩. দারিদ্র্য, কারণ ক্ষুধা মানুষকে পুঁজির দাসে পরিণত করে।
তথ্যকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে প্রেসকে একটা পরিষ্কার 4 ধাপের পরিকল্পনার কথা বলা হয়েছে। সংবাদপত্রের ওপর ট্যাক্স বসানো হবে, সব নিউজ এজেন্সি নিজেদের নিয়ন্ত্রণে আনা হবে, নিজেদের সরকারি পত্রিকার পাশাপাশি কিছু লোক দেখানো বিরোধী পত্রিকাও চালানো হবে, আর নিশ্চিত করা হবে যাতে কোনো লেখক সরকারের বিরুদ্ধে কিছু ছাপানোর সুযোগই না পায়। আচ্ছা, ধরা যাক এই প্ল্যান সফল হলো। তাহলে দুনিয়াটা দেখতে কেমন হবে? চলুন দেখি এই নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে। এই নতুন শাসনে সমাজের চেহারাটাই নাকি বদলে যাবে। বলা হচ্ছে স্বাধীনতা শব্দটাকেই অভিধান থেকে মুছে ফেলা হবে। একটা ধর্ম ছাড়া বাকি সব ধর্মকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শিক্ষা দেওয়া হবে যাতে ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের বাধ্য হয়ে ওঠে। আর ইতিহাসকে নতুন করে লেখা হবে, আগের সব কিছু মুছে ফেলে। আর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য থাকবে এক বিশাল নজরদারি ব্যবস্থা। ভাবা যায়, বলা হচ্ছে জনসংখ্যার প্রতি ৩ জনের মধ্যে একজন গুপ্তচর হিসেবে কাজ করবে, বাকিদের ওপর নজর রাখবে। আর এটাকে একটা দায়িত্ব বা কর্তব্য হিসেবে দেখা হবে। এবার আসি এই নথির সবচেয়ে আকর্ষণীয় একটা রূপকের কথায়। তাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বোঝানোর জন্য একটা প্রতীক ব্যবহার করা হয়েছে, আর সেটা হলো প্রতীকী সাপের পথ। তো এই প্রতীকী সাপটা আসলে কি? ব্যাখ্যা অনুযায়ী এর মাথা হল ইহুদি প্রশাসনের নেতারা, আর এর শরীরটা হল সাধারণ ইহুদি জনগণ। এই সাপটা নাকি ইউরোপের ভেতর দিয়ে চলে, আর এক এক করে অ-ইহুদি রাষ্ট্রগুলোর শক্তিকে ধ্বংস করে গ্রাস করে ফেলে। আর দেখুন, এই সাপের যাত্রাপথের একটা ম্যাপও দেওয়া আছে। এর শুরুটা হয়েছে সেই প্রাচীন গ্রিস থেকে, তারপর রোম, মাদ্রিদ, প্যারিস, লন্ডন, বার্লিন হয়ে 1881 সালে এর মাথাটা এসে পৌঁছেছে সেন্ট পিটার্সবার্গে। বেশ, নথিটি তো এই সাপের যাত্রার কথা 1881 সাল পর্যন্ত বলে থেমে গেছে। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এই লেখার নিজস্ব যুক্তি অনুযায়ী সাপের পরবর্তী গন্তব্য কোথায়? এই প্রশ্নটা আমাদের ভাবায় যে এই আখ্যানের শেষটা কোথায়।